ক্লাস 12-এর বাংলা শিকার। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। শিকার কবিতায় যে ঋতুর ছবি ফুটে উঠেছে সেটা শীত ঋতু। শিকার কবিতাটি শুরু হয়েছে ভোরের ছবি দিয়ে। ভোরের আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো নীল। কোমল নীল রং ছিল ঘাস ফড়িংয়ের দেহের। ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল রং হয়েছে ভোরের আকাশের। চারদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো। চারদিকে পেয়ারা নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। এখানে সবুজ পংক্তি নিসর্গের প্রাণময়তার প্রতীক। এখন আকাশে রয়েছে একটি তারা। একটি তারা আকাশে রয়েছে। তারাটিকে তুলনা করা হয়েছে পাড়াগাঁয়ের বাসর ঘরের গধূলি মোদির মেয়েটির সঙ্গে। পাড়াগাঁয়ের বাসর ঘরের মেয়েটিকে মনে করা হয়েছে গধূলি মোদির। হাজার হাজার বছর আগে মুক্তা রেখেছিল মিশরের মানুষই। মিশরীয় মানবী তার বুকের মুক্তা আমার নীল মদের গিলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে। হিমের রাতে শরীর রাখবার জন্য আগুন জ্বালিয়েছিল দেশওয়ালিরা। সারা রাত মাঠে যে আগুন জ্বলেছিল তার রং মোরগ ফুলের মতো। সারা রাত কারা মাঠে আগুন জ্বেলেছে দেশওয়ালিরা। ভোরবেলা আগুন জ্বলছিল শুকনো অশ্বত্থ পাতায়। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো। তার রং কুকুমের মতো নেই। কিসের রং? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। রোগা শালিকের হৃদয়ের বিবন্ন ইচ্ছার মতো দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। শিকারের ঘটনাটি ঘটেছিল ভোরে। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশে। সারা রাত হরিণ নিজেকে বাঁচিয়েছিল কার হাত থেকে? চিতা বাঘিনীর হাত থেকে। সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে এখানে বলা হয়েছে বাদামি হরিণটির কথা। নক্ষত্রহীন মেহগুনির মতো অন্ধকার নেমে এসেছিল রাতে সুন্দরী আর অর্জুনের বনে। এই ভোরের জন্য অপেক্ষা করছিল একটি সুন্দর বাদামি হরিণ। বাবা পড়াচ্ছি আমি, একটি বাদামি সুন্দর হরিণ। ভোরের আলোয় নেমে এসেছে বাদামি হরিণ। কচি বাতাবি লেবুর সঙ্গে তুলনা করা হয়েছে সবুজ ঘাসকে। সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসেছে বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। বাদামি হরিণের জলে নামার কারণ কি? ঘুমহীন ক্লান্ত শরীরটাকে আবেগ দেওয়া। সোদের মতো একটা আবেশ দেওয়ার জন্য বলার অর্থ সকালের আলোয় জীবনী শক্তি আহরণ করার জন্য। নদীর জলে নামার আগে হরিণের শরীরটা ছিল ঘুমহীন ক্লান্ত গৃহবান। হরিণের বিস্তীর্ণ উল্লাস পাওয়ার কারণ চিতাবাঘিনীর হাত থেকে পরিত্রাণ পাওয়া। নীল আকাশের নিচে হরিণটি জেগে উঠেছিল সূর্যের সোনার বর্ষার মতো। ক্লাস 12-এর বাংলা অলৌকিক। লিখেছেন কর্তা সিং দুগ্গাল। গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিল হাসান আবদারের জঙ্গলে। গুরু নানকের শিষ্যের নাম ছিল মর্দানা। গুরু নানকের শিষ্যের নাম ছিল মর্দানা। বলি কান্ধারী ছিলেন একজন দরবেশ। খেলতেই দেবো ভাইরা পুরো ভর্তি হয়ে যাবে। বলিকান্ধারী জলের উৎস ছিল কুয়ো। বলিকান্ধারী ছিলেন একজন দরবেশ। নানক সম্পর্কে গল্পে বিশেষণ পাওয়া যায় পীর। পীর। বলিকান্ধারী নানককে বলেছিলেন কাফের। গুরু নানক ঈশ্বরকে সম্বোধন করেছিল জয় নিরঙ্কার বলে। পাথর সরানোর পরে কি দেখতে পেয়েছিলেন? জলের ঝর্ণা। নানককে অনুচর সহ বসে থাকতে দেখা গিয়েছিল বাবলাতলায়। হাসান আবদারের বর্তমান নাম পাঞ্জা সাহেব। নানকের গল্প নিয়ে কথক কার সঙ্গে তর্ক করেছিলেন? মাস্টারমশাইয়ের সঙ্গে। শাখা হলেই অনিবদ্ধ ছিল অরন্ধন। নিরস্ত্র ভারতীয়দের
উপর গুলি চালিয়েছিল কারা? ফিরিঙ্গিরা। পাঞ্জা সাহেব ট্রেন থামানোর জন্য কার কাছে আবেদন জানিয়েছিলেন? স্টেশন মাস্টারের কাছে। পাঞ্জা সাহেবের ট্রেনের গল্প কতককে শুনিয়েছিল কে? তার মায়ের বান্ধবী। বলি কামধারী মর্যাদাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? 3 বার। গুরু নানকের দুশ্চিন্তার কারণ কি? মদ জানার জল তেষ্টা। বল্লি কামধারী থাকতেন পাহাড়ের চূড়ায়। নানক শিষ্য মদদানাকে জলের জন্য কোথায় যেতে বলেছিলেন? পাহাড়ের চূড়ায়। আমি পীর নানকের সঙ্গী বক্তাকে মদদানা। উনি রীতিমতো হতভম্ব। উনি কে? বলি কান্ধারী। অলৌকিক গল্পটির বাংলা অনুবাদক হলেন অনিন্দ সৌরভ। কর্তা সিং দুগ্গাল মূলত কোন ভাষায় সাহিত্য রচনা করেছেন? পাঞ্জাবি। অলৌকিক গল্পে গুরু নানককে বলা হয়েছে সদ্গুরু। ধ্যান ভেঙে নানক চোখ খুলে দেখেন মদদানা জল তেষ্টায় মাছের মতো ছটফট করছে। বলি গান্ধারী ছিলেন একজন দরবেশ। গুরু নানক অনুচর সহ বসেছিলেন বাবলাতলায়। নিমেষেই চারিদিকে থই থই। আমি পড়াচ্ছি বাবা। নিমেষেই চারিদিকে থই থই, কারণ পাথরের নিচ থেকে বেরিয়ে আসছে জলের ঝর্ণা। গল্পটা শুনতে বেশ ভালো লেগেছিল। গল্পটা হলো বলি কামধারীর গল্প। বলি কামধারীর গল্প কত অসম্ভব বলে মনে করেছেন হাত দিয়ে পাথরের চাঙড় থামানোকে। নানকের গল্প লেখক মায়ের থেকে শুনে আবার শোনেন গুরুদারের স্কুলে। কোন গল্প মনে পড়লেই হাসি পেত? গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর গল্প। শাখা হলেন রাতে শুনে হলে রাতে শুনে হয় মেঝেতে। চ্যাপ্টার 6। ক্লাস 12 বাংলা মেঘের গায়ে জেলখানা। মেঘের গায়ে জেলখানা কে লিখেছেন? মেঘের গায়ে জেলখানা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। আর আমার বাংলা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন জেলখানার কথা বলা হয়েছে? বক্সার জেলখানার কথা বলা হয়েছে। বক্সার জেলখানায় কয়েদিরা অন্যান্যদের থেকে কিভাবে আলাদা? এরা বড় ঘরের বনেদি বংশের শিক্ষিত ভদ্রলোক। কেউ নোট চাল করে জেলে গেছে, কেউ ব্যাংকের লাখ লাখ টাকা চুরি করেছে, কেউ আবার ভেজাল মিশিয়েছে। এরা কেউ তথাকথিত ছোট লোক নয়। এদের মন নরম। জেল কর্তৃপক্ষ বড় লোক বলে এদের শাস্তি দেয় না। জেল কর্তৃপক্ষ সাধারণ কয়েদিরা এদের সমীহ করে চলত। বক্সার জেলখানার বর্ণনা দাও। এই জেলখানা পাহাড়ের 3 তলা সমান একটা ধাতুর উপর দাঁড়িয়ে। দূর থেকে মনে হয় জেলখানার মেঘের গায়ে হেলান দিয়ে রয়েছে। পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যায় লোহার ফটক। ফটক পেরিয়ে বাঁদিকে অফিস কোয়ার্টার, সিপাহীদের ব্যারাক। 3টে কটক পেরিয়ে জেলের অন্দরমহল। পাহাড়ের খাঁজে খাঁজে পাথরের দেয়াল আর কাঠের ছাদওয়ালা ঘরে থাকে কয়েদিরা। সমস্ত জেলখানা কয়েকটি ইয়ার্ডে বিভক্ত। জেলখানা কিভাবে টাকা রাখার কল বানানো হতো? জেলে টাকা রাখা আইনে ছিল না। কয়েদিরা শরীরের মধ্যে টাকা রাখার থলি বানাতো। যাদের হাতে টাকা থাকে জেল তাদের হাতের মুঠোয়। টাকা দিয়ে নেশার জিনিস কেনে জেলে তাস খেলে, অন্য দলের লোককে নিজের দলে টানে। মেঘের গা জেলখানা রচনাংশে সাধু চরণের পরিচয় দাও। সাধু চরণ বক্সার জেলখানার সাধারণ কয়েদি। বাড়ি জয়নগরের এক অজকায়। সে খুব রোগা। বছর 50 বয়স। সে খুব কম বয়সে বাবা মা হারিয়েছিল। পেটের জ্বালায় ছিচকে চুরি শুরু করে কয়েকবার জেলে যেতে হয়েছিল। সে সিরিয়াল চোর হয়ে উঠেছিল। একসময় সংসার করে সে। চুরি ছেড়ে দিলেও তার বদনাম যায় না। কোথাও চুরি হলে পুলিশ তাকে তুলে নিয়ে যেত। তাকে নগদ টাকা দিতে হতো বাঁচার জন্য। তাই এইভাবে থাকতে থাকতে সে ভাবলো চুরি না করে বদনাম নেবার থেকে চুরি করেই
বদনাম নেওয়া ভালো, তাই পুরানো চুরির জীবনে ফিরে গেল সে। বক্সার জেলখানায় সাধারণ কয়েদিদের উপর কিরকম অত্যাচার করা হতো। কয়েদিদের বক্সার জেলে হরেক রকম কাজ করতে হতো। সামান্যতম ভুলে গেলে তাদের অকথ্য অত্যাচার করা হতো। ডান্ডা যুক্ত তাদের বুতুলে লাঠি দিয়ে অত্যাচার করা হতো। ছোট ছোট নির্জন কুঠুরির মধ্যে তাদের আটকে রাখা হতো। দরজার নিচে সরু ফাঁক দিয়ে ঠান্ডা খাবারের থালা ছুঁড়ে দেওয়া হতো। কয়েদিদের প্রতি বছর 3 মাস করে সাজা মাফ করা হয় বলে একে বলে মার্গ। জেলের কর্তাদের মন জুগিয়ে চললে মার্গ জোটে। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই সাবস্ক্রাইব কিন্তু দিয়ে দিও।